হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, নতুন একটা গল্প নিয়ে আসলাম। তো আগের গল্পটা ওটা চলে গেছে আর কি, মানে ওটার মধ্যে ইন্টারেস্ট নাই। তো নতুন একটা গল্প নিয়ে আসলাম, এই গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই গল্পের ফুল ভিডিও, মানে ফুল গল্পটা একটা ভিডিওতে দিয়ে দিলাম। তো এই গল্পটা যদি তোমরা ফুল শোনো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা নিজেদের চোখের পানি কখনোই ধরে রাখতে পারবে না। তো বেশি বক বক বাদ দিয়া চলো গল্পে যাওয়া যাক। তুই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তোর মতন ছেলে আমার দরকার নেই, যে কলেজে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়। আমি বললাম, বাবা বাসা থেকে কলেজ তো অনেক দূর, হেঁটে যেতে অনেক কষ্ট হয়। বাবা একটু ভারী কণ্ঠে বলল, কিচ্ছু করার নেই, টাকা দেওয়া যাবে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার চোখে পানি টলমল করতেছে। তখনই আমার ফুফাতো বোন সিফা আসলো। ও ক্লাস 2 থেকেই আমাদের বাসায় থাকে, এখন ও ক্লাস 9-এ পড়ে। সে বাবাকে এসে বলল, মামা আমার টাকাটা দাও, আমি স্কুলে যাব। তখন বাবা বলল, মা তুমি স্কুলে যাবে, চলো আমার সাথে চলো, আমি নিয়ে যাই। তখন সিফা বলল, মামা থাক, তোমার কষ্ট হবে, আমি নিজেই চলে যেতে পারবো। আচ্ছা মামনি, এই নাও 100 টাকা, ভাড়া 30 টাকা, আর বাকি টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। তখন সিফা বলল, আচ্ছা মামা। তখন আমি বাবাকে বললাম, বাবা ওর স্কুল তো আমার কলেজের থেকে অনেক কাছে, তারপরেও আপনি ওকে টাকা দিচ্ছেন আর আমাকে টাকা দিচ্ছেন না। তখন বাবা বলল, ওই তোর কাছ থেকে জানতে হবে আমি কাকে টাকা দিব আর কাকে দিব না। ওকে টাকা দিচ্ছি কারণ ও মেয়ে মানুষ, ও রোদ্রে হেঁটে গেলে কালো হয়ে যাবে, তাহলে বিয়ে দিতে পারবো না। আর তুই ছেলে মানুষ, তুই কালো হলেই বা কি। তখন আমি বললাম, তবুও ওকে খাওয়ার জন্য আপনি টাকা দিচ্ছেন। তখনই বাবা আমার গালে জোরে একটা থাপ্পড় দিল এবং বলল, তোর সমস্যা কি? তুই শিবাকে এত হিংসা করিস কেন? আমি যাকে ইচ্ছা তাকে টাকা দিব, তোর কাছে শুনতে হবে? আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা রান্নার জন্য সবকিছু রেডি করতেছে, আমি তার সামনে দাঁড়িয়ে কান্না করতেছি, কিন্তু তার কোনো খেয়ালই নেই। আমি আম্মুকে বললাম, মা বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়াটা দিতে বলো, কলেজে হেঁটে যেতে যেতে শার্ট ভিজে যায় ঘামে। তখনই আম্মু উঁচু গলায় বলে উঠলো, থাপ্পড় খাবি নাকি যাবি এখান থেকে? তুই দেখতে পারতেছিস না আমি এখন রান্না করতেছি, এখন বিরক্ত করিস না, যাই এখান থেকে। আমি বললাম, মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয় হেঁটে যেতে। তখন আম্মু বলে উঠলো, কষ্ট করে মরে যা, যাই এখান থেকে, সর সামনে থেকে। এবার আমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এইসব নতুন না, এইসব প্রতিদিনই আমাকে শুনতে হয়, এসব শুনেও কষ্ট করে আমাকে এইখানেই থাকতে হয়, না হয় যাবো কোথায়? আসলে আমার বাবা মা একটা মেয়ে চেয়েছিলেন, কিন্তু সেখানে আমি পৃথিবীতে আসি। তবুও ভালো চলছিল আমার দিনকাল। যখন আমি ক্লাস 4-এ উঠলাম, তখনই শিফাকে আমাদের বাসায় বাবা মা নিয়ে আসে। তখন থেকেই আমার সাথে এরকম ব্যবহার চলে, শুধু আমাকে একটু ভালোবাসতো আমার মেজু ভাই। যাই হোক, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক হাসান লিমন, আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় ভাই বউ নিয়ে আলাদা থাকে, আমার বাবা একজন ব্যবসায়ী। যাই হোক, গল্পে ফিরি। আমি হেঁটে হেঁটে কলেজে পৌঁছালাম, আমার পুরা গা ঘামে ভেজা। ফ্রেন্ডরা বলল, কিরে এসেছিস? তোর জন্য আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আর তোর পুরো গা এবং ঘামে ভিজা কেন? আরে আর বলিস না, দেখতে পাচ্ছিস না বাইরে কত গরম, এই গরমে ঘাম বেরিয়ে গেছে আর কি। তখন ওইখান থেকে আরেকজন ফ্রেন্ড বলে উঠলো, কে তোর চোখে পানি কেন, তুই কান্না করতেছিস নাকি? তখন আমি বললাম, না কান্না কেন করব, এই ময়লা টয়লা গেছে, এর জন্যই মনে হয় পানি বের হয়ে গেছে। আসলে বাসার কান্নার ছাপ এখনো মুখে ফুটে উঠেছে। তখন ওরা বলল, ওহ আচ্ছা ঠিক আছে, চল ক্লাসরুমে যাওয়া যাক। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল ক্লাসরুমে চল। তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে গেলাম। কিছুক্ষণ পর স্যারও চলে আসলো। আমরা সবাই মিলে স্যারকে সালাম দিলাম। স্যার বলল, আচ্ছা ঠিক আছে তোমরা সবাই বসো। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এ কি লিমন, তোমার শার্ট এমন ঘামে ভিজা কেন? পড়ালেখা তো ভালোই করিস, কোনো মেয়ের পিছে ঘুরিস না তো আবার? এইটা শুনে ক্লাসের সবাই হেসে উঠলো, শুধু আমার 3 বন্ধু বাদ দিয়ে। এইটা দেখে খুবই খারাপ লাগলো, কিন্তু তেমন কষ্ট হয়নি, কারণ স্কুলের স্যার ম্যাডামরাও কোনো না কোনোভাবে আমাকে অপমান করে। এইগুলা সহ্য করতে করতে আজ আমি ক্ষতবিক্ষত। যাই হোক, ক্লাসে স্যারের কথায় কোনো উত্তর না দিয়ে আমি চুপ করে বসে রইলাম। এরপর স্যার ক্লাস শুরু করলো। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে আমি ক্লাসে মন বসালাম, কারণ অপমানিত হওয়ার পর ক্লাসে মন বসানো খুবই কঠিন। তারপর ক্লাস করে ক্লাসরুম থেকে বেরিয়েই ফ্রেন্ডদের বললাম, বিড়িটা দে, আজকে আমি বিড়ি খাবো। এই কথাটা শুনে সবাই আজকে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আমি সব সময় ওদের মানা করতাম যাতে ওরা সিগারেট না খায়, আর আজকে আমি নিজেই খাইতে চাইতেছি। ওরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো দে। তারপর সিয়াম আমার দিকে একটা সিগারেট
আগিয়ে দিল। আমি সিগারেট হাতে নিয়ে একটা টান দিতেই, ধোঁয়া একটু ভিতরে নিতেই কেসে উঠলাম। আমি সিগারেট টানতে থাকলাম, আমার চোখ দিয়ে অনবরত পানি ভরতেছে। সিয়াম আমার হাত থেকে জোর করে সিগারেট নিয়ে নিল এবং বলল, কি হইলো, তুই কান্না করতেছিস কেন? তখন আমি বললাম, কি করব বল, বাসায় অপমান, বাইরে অপমান, কলেজে অপমান, এইসব নিয়ে কি বেঁচে থাকা যায়? পাশ থেকে অন্য একটা ফ্রেন্ড বলে উঠলো, কি বাসায় অবহেলা? বাসায় অবহেলা মানে কি বলতে চাইতেছিস? আমি বললাম, শুনবি? তাহলে শোন। প্রতিদিন বাসা থেকে আমাকে 1 টাকাও দেয় না, এমনকি আমার পড়ালেখার খরচটাও দিতে চায় না। দিতে চায় না কি, একদম দেই না। আমার লাস্ট 9 বছরে আমার প্রাইভেটের খরচ দিচ্ছিল, এরপরে আর কখনোই টাকা দেয়নি। আমি টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালাচ্ছি এবং আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছি। আমার পরিবার আমাকে সহ্যই করতে পারে না। আমার মেজো ভাইটা আমাকে ভালোবাসতো, কিন্তু এখন ও ভার্সিটিতে পড়ে। এইসব বলতে বলতে ওদের দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি। হঠাৎ এক বন্ধু বলে উঠলো, কিন্তু তারা এমন করে কেন? তখন আমি বললাম, শুনবি আমার কি দোষ? আমার দোষটা হলো আমি মেয়ে না হয়ে ছেলে হয়েছি। আমার বাবা মা আমার জায়গায় একটা মেয়ে চেয়েছিল, কিন্তু আমি মেয়ে হইনি। তবুও আমাদের সংসারটা ভালোই চলছিল। যখন থেকে আমার চাচাতো বোন সিফা আমাদের বাসায় আসে, তখন থেকেই আমার অবহেলিত জীবন শুরু। তখন সিয়াম বলে উঠলো, ওহ এই ব্যাপার, তাহলে থাকছিস কেন বাসায়? আমাদের বাসায় চলে আয়। তখন আমি বললাম, না থাক, তারা আমাকে যতই কষ্ট দিক আমি তাদের সাথেই থাকবো। ওরা বলল, আচ্ছা সাবধানে থাকিস। আমি বললাম, আচ্ছা তোরা থাক, আমি বাসায় যাই, নইলে আবার এই নিয়ে মারতে পারে আমাকে। তখন ফ্রেন্ডটা বললো, আচ্ছা তুই যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। একটু এগিয়ে দেখতে পাই শিফা দাঁড়ানো। আমি শিফাকে দেখেও না দেখার ভান করে হাঁটতে থাকলাম। শিফা আমার সামনে এসে দাঁড়ালো এবং বলল, কি হলো ভাইয়া, তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? তখন আমি তাকে বললাম, দেখবোন, আমাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, দেরি হলে মারতে পারে আমাকে। তখন শিফা বলল, যাবে তো বাসায়, তুমি আমার সাথে যাবে। তখন আমি বললাম, তোর সাথে যাব মানে? তখন শিফা বলল, আমার সাথেই যাবে। এটা বলেই সে একটা রিক্সা দাঁড় করালো। শিফা গিয়ে রিক্সায় উঠে গেল এবং আমাকে ডাকলো, কি হলো, আসো ওঠো। তখন আমি বললাম, না থাক, লাগবে না আমার, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন শিফা বলল, ওঠো, উঠতে বলছি ওঠো, যদি না ওঠো আজকে বাসায় গিয়ে তুমি যে সিগারেট খেয়েছো এটা বলে দিব। তখন বাধ্য হয়ে রিক্সায় উঠতে হলো। আমি ভাবতে থাকলাম, এই মেয়ে জানলো কিভাবে যে আমি সিগারেট খেয়েছি? তখন শিফা হঠাৎ বলে উঠলো, কি হলো, কি ভাবছো? আমি কিভাবে জানলাম যে তুমি কিভাবে সিগারেট খেয়েছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন শিফা বলল, আমি কলেজে তোমাকে নিতে আসছিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে দেখি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ফ্রেন্ডের সাথে সিগারেট খাচ্ছ, তাই আর কাছে যাইনি, দূরে এসে এখানে দাঁড়িয়ে থাকলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে নিতে এসেছিস কেন? তখন শিফা বলল, আমার ইচ্ছা হয়েছে তার। তখন আমিও আর কথা বাড়ালাম না, চুপচাপ বসে আসছি। কিছুক্ষণের মধ্যেই বাসার সামনে পৌঁছে গেলাম। শিফাও নামলো, আমিও নামলাম। উপরে তাকিয়ে দেখি আম্মু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তারপর আমরা দুইজন ভিতরে গেলাম। ভিতরে যেতে না যেতে আম্মু দৌড়ে এসে আমার গালে 2টা থাপ্পড় মারলো জোরে জোরে। বাবা তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি গালে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু আমাকে মারলেন কেন? তখন আম্মু বলল, মারবো না তো কি করব, তুই রিক্সায় আসলি কেন? তুই হেঁটে হেঁটে বাসায় আসবি। এতক্ষণে বুঝে গেলাম আমার দোষটা কি। তখন চিপা বলল, মামি ও আসতে চাইনি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। তখন আব্বু বলল, শিফা মা তুই চুপ থাক, আমি জানি কে কীরকম। আর আমাকে বলল, এই শোন, তোকে যেন শিফার সাথে আর রিক্সায় না দেখি। শিফা চুপ হয়ে গেল। আমি আর কি করব, আমার আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। কিছু না বলে আমি রুমের দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে পিছনের দিকে তাকালাম, দেখি আম্মু বলতেছে, যাচ্ছেন কোথায়? আপনার ঘরের কাজগুলো কে করবে? কাজগুলো না করলে কিন্তু খাবার জুটবে না। আমি বললাম, কে আবার করবে? আমিই করব। সত্যি বলতে বাড়ির কাজের লোকের সব কাজ আমাকেই করতে হয়। কি আর করব, পেটটাকে তো বাঁচাতে হয়। যাই হোক, কাজ করে বুঝতে পারলাম আজকে বাসায় গরুর মাংস রান্না করা হয়েছে। মনে মনে ভাবলাম, যাই হোক আজকে খাবারটা ভালোই হবে। খাবার খেতে খাবারের কাছে গেলাম। টেবিলে গিয়ে দেখি আমার জন্য খাবার বেড়ে রাখা হয়েছে। থালাটা সরিয়ে দেখি আমার জন্য শুধু ডাল ভাত রাখা হয়েছে। দেখে খুব খারাপ লাগলো। আমি আম্মুকে ডাকতে শুরু করলাম, আম্মু আম্মু। আম্মু বললো, কি হয়েছে, এমন ডাকতেছিস কেন? তখন আমি বললাম, আমার জন্য শুধু ডাল ভাত রেখেছো কেন? আজকে তো বাসায় মাংস রান্না হয়েছে। তখন আম্মু বলল, যা রেখেছি ওইটা দিয়েই খা, ওইটাই তোর কপালে আছে। এটা বললে আম্মু চলে গেল। আমি আর কিছু বললাম না। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু খেলাম না। না খেয়ে রুমে চলে গেলাম।
ক্লান্ত শরীর নিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করতে পারলাম কে যেন আমাকে মারতেছে। চোখ খুলে দেখতে পেলাম আম্মু আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। আম্মু বলতে শুরু করলো, কি হলো নবাবজাদা, আপনার ঘুম হয়েছে? আপনি জানেন